একাত্তর সংযোগে আজকে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আজকে আমরা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব নিয়ে কথা বলবো। সারা দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাঁধে, কারণ আমরা জানি যে জলোচ্ছ্বাস এবং সেই জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য যে বাঁধ, সেই বাঁধের অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গ্রাম প্লাবিত হয়েছে, অঞ্চল প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা ইতিমধ্যে জানি যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে এ পর্যন্ত 10 জন মারা গেছেন। এর মধ্যে ভোলা এবং বরিশালে 3 জন করে এবং পটুয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লায় 1 জন করে মারা গেছেন। এছাড়া রবিবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পটুয়াখালী এবং সাতক্ষীরায় মারা গেছেন 2 জন। রিমালের সময় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলের বিভিন্ন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আমরা সেই প্রতিবেদনটি শুরুতে দেখে নিই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে লোকালয়ে। এতেই পটুয়াখালীর কলাপাড়ার চাকমইয়া ইউনিয়নের বটতলা এলাকার বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয় 5টি গ্রাম। ধসে গেছে চর বালিয়াতলী এলাকার বেড়ি বাঁধ। এছাড়া ঝড়ের তাণ্ডবে কুয়াকাটা ঝাউবাগান, লেম্বুর বনাঞ্চল এবং চর গঙ্গামতিতে উপড়ে গেছে শত শত গাছ। শহরে সড়কে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। নোয়াখালীর হাতিয়ায় বেড়ি বাঁধ না থাকায় নিঝুম দ্বীপের পুরো এলাকা প্লাবিত হয়েছে। দ্বীপের অধিকাংশ কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদের 2 কিলোমিটার রিং বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। এছাড়া গাবতলা এলাকায় বাঁধে ফাটল ধরায় প্লাবিত হওয়ার আশঙ্কায় আছেন সাউথখালী ইউনিয়নবাসী। মোংলায় রাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টিতে 8,000 কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে প্রায় 60,000 মানুষ। লক্ষ্মীপুরেও মেঘনার অস্বাভাবিক জোয়ারে বেড়ি বাঁধ উপচে রামগতি ও কমলনগর উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ভোলায় ঝড়ের সময় ঘর চাপায় এক নারী ও শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। চর ফ্যাশনের বিভিন্ন চর 4 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 25,000 মানুষ। বরিশালের রূপাতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত হয়েছেন হোটেল মালিক লোকমান এবং তার কর্মী মকসেদুর রহমান। এছাড়া চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হৃদয় নামের এক যুবক মারা গেছেন। বনশ্রী হালদার, একাত্তর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোর খবরাখবর জানছিলাম, সারা দেশের খবরই ছিল সেখানে। আর একটু বিস্তারিত জানতে চাই আমরা এই মুহূর্তে সহকর্মী রকিবউদ্দিন পান্নুকে আমরা একটু খুলনা থেকে যুক্ত করে নিব। রকিবউদ্দিন পান্নু, ঘূর্ণিঝড় রিমালের এই মুহূর্তের পরিস্থিতি কি একটু জানাবেন? বিশেষ করে কি পরিমাণ দুর্যোগ কবলিত অঞ্চলে মানুষগুলোর আসলে পরিস্থিতি কি, ঘরবাড়ি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? মাছের ঘের, আমরা জানি খুলনায় অনেক মাছের ঘের ভেসে গেছে বলে আপনি এর আগের সংবাদগুলোতে বলছিলেন। একটু জানাবেন ক্ষয়ক্ষতির বিষয়ে, বিশেষ করে ফসলের ক্ষতিও। ফসলের ক্ষতি যদি বলা হয়, এই মুহূর্তে কৃষি জমিতে তেমন কোনো ফসল খুলনা অঞ্চলে নেই, শুধুমাত্র মাছ ছাড়া। আর তবে অন্যান্য যে ফলবান যে ফলের যে বিষয়গুলো রয়েছে, লিচু, জাম, আম, এসবের বেশ কিছু ক্ষতি হয়েছে। বাতাসে যে ফলগুলো পাকার অপেক্ষায় ছিল সেগুলো সব বেশিরভাগই গাছ থেকে পড়ে গেছে, এবং যারা ওই সব ফল নিয়ে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য আয় রোজগারের বিষয় থেকে তারা মূলত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর অর্থকরী ফসল যে মূল যে বিষয়টি, যেটি আপনি এর আগেই বলেছেন, মাছের চাষ, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের যে যত চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছ রপ্তানি হয় তার একটি বড় অংশই কিন্তু খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই উপকূল থেকেই যায়, এবং বলা যায় যে শতকরা 90% মাছের খামারই
ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঘূর্ণিঝড় রিমেলের কারণে গতকাল দুপুরে এবং রাতে কয়েক জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে, পানি ঢুকেছে। স্থানীয় মানুষজন মোটামুটি অনেক চেষ্টা করে কিছুটা ঠেকিয়ে রেখেছেন, তবে আজ সকাল থেকে দিনভর যে টানা বর্ষণ এবং শুধু বর্ষণ না, ভয়াবহ বর্ষণ, এই বর্ষণের কারণে বেশিরভাগ মাছের ঘেরি ভেসে গেছে এবং তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর মানুষের যে ক্ষতি, জীবনের ক্ষয়ক্ষতি না হলেও তাদের যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ভয়ানকভাবে, যেটা আমরা আগে ভাগেই বলতে পারি, সুনির্দিষ্টভাবে বলতে পারি। আইলার উদাহরণ টেনে বলা যায় যে আইলায় ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ছিল 2 থেকে 3 ঘন্টা। বাতাসের তাণ্ডব, পূবালি বাতাস, জলোচ্ছ্বাস বেড়ে যাওয়া সব কিছুই এবার রামেলে হয়েছে, আমি যেটা সচক্ষে দেখেছি। এবং বিভিন্ন উপজেলায় শিবসা পশুরের ভাঙন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার উপকূল জুড়ে বেড়িবাঁধ সেগুলো ধসে পড়েছে। যেসব জায়গা ধসে যায়নি সেগুলো পানি একবার ঢুকলে সেই পানিটা যদি আজকাল দুটো ভাটার মধ্যে বেড়িবাঁধ যদি মেরামত না করা যায়, তবে ফের যে গণটি হবে সেই গণে এটি আর মেরামত করা সম্ভব হয় না। তখন বিপুল অর্থের প্রয়োজন হয়, ব্যাপক লোকবলের প্রয়োজন হয় এবং ক্ষতি হতেই থাকে, ক্ষতের আয়তনটা বাড়তেই থাকে। আজকে গেল গতকাল সকাল থেকে আজ পর্যন্ত 30 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে খুলনা অঞ্চলে, শুধুমাত্র কয়রা অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে 140 মিলিমিটার, যেটা 240 মিলিমিটার। বৃষ্টিপাতের সঙ্গে রিমালের প্রভাবে যে জলোচ্ছ্বাস এবং এর প্রভাবে আসলে ক্ষতি, বিশেষ করে বাঁধের ক্ষতির কথা বলছিলেন। অনেক ধন্যবাদ রকিবউদ্দিন পান্নু যুক্ত হবার জন্য। মোহাম্মদ মিজানুর রহমান, আমরা খুলনায় আমাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের জাহিদ ফারুক এমপি, তারা দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য ৭১ সংযোগে। জি, শুরুতে মিজানুর রহমান, আপনার কাছে একটু জানি যে আমার সহকর্মী রকিবউদ্দিন পান্নু তিনি খুলনা থেকে বলছিলেন খুলনার বেড়িবাঁধগুলোর অনেক জায়গা ধসে গেছে, ভেঙে গেছে, এবং সেটা যদি তিনি বলছিলেন যে আশঙ্কা করছিলেন যে অল্প সময়ের মধ্যে মেরামত করা না গেলে এটি আরও বড় আকার নিতে পারে। অন্যান্য উপকূলীয় এলাকাগুলোর বাঁধগুলোর কি অবস্থা, আপনার কাছে আসলে কি তথ্য আছে একটু জেনে নেই শুরুতে। মিজানুর রহমান। বাঁধের তথ্যগুলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দিবেন। আমি ক্ষয়ক্ষতির যে প্রাথমিক বিবরণটা এনেছি, সব 19টি যে জেলায়, উপকূলীয় জেলায় এই রিমেলের তাণ্ডবে আমাদের যে মৃত্যু হয়েছে, অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিবরণটা আমি আপনাকে দিই। আর যেহেতু বাঁধের বিষয়টা স্যার এখানে আছেন, স্যার বললেই তার দপ্তরের বিষয়টা তিনি ভালো বলবেন। ঠিক আছে। আমরা 19টি জেলায়, ক্ষতিগ্রস্ত উপজেলা হলো 107টি জেলার 914টি ইউনিয়ন। তার মানে দক্ষিণাঞ্চলের ব্যাপক এলাকা কিন্তু এবার রিমেলে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ বাড়িঘর ক্ষতি হয়েছে 35,483টি। আমরা প্রাথমিক এই SOS এটা পেয়েছি। আংশিক ক্ষতি হয়েছে 1,14,992টি এবং দুর্গত মানুষ, তার মানে হচ্ছে ডাইরেক্টলি এই ভিকটিম হয়েছে হচ্ছে 37,58,096 জন এবং মোট মৃতের সংখ্যা আমরা এই পর্যন্ত যেটা পেয়েছি 7টি জেলায় 11 জন। এটি হচ্ছে প্রাথমিক তথ্য। আর আমরা এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার জনাব মহিবুর রহমান এমপি মহোদয়, তিনি বিগত 5 দিন যাবতই তিনি আমাদের এই কার্যক্রমের নির্দেশনা এবং টোটাল এই ঝড়টার গতিবিধি মনিটর করছেন। সর্বত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি আমাদেরকে সবাইকে নিয়ে সমন্বিতভাবে, অন্যান্য মিনিস্ট্রির লোকজনকে নিয়ে, সচিব মহোদয়কে নিয়ে মিটিং করেছেন এবং এই কাজটা সুন্দরভাবে মনিটর করায় এবং সমন্বিত কাজের কারণেই আমরা এই ক্ষয়ক্ষতিকে অনেকটা কমিয়ে আনতে পেরেছি। এই কারণে আমরা যতগুলো সাইক্লোন শেল্টার ব্যবস্থা করেছি, প্রায় 9,000-এর মতো, 8,500 এবং 8 লক্ষের উপরে লোক সেখানে আশ্রয় নিয়েছে। ফলে এই মৃতের সংখ্যাটা যদি আমরা এটা পূর্বাভাসটা অনুযায়ী আমরা আর্লি ওয়ার্নিং এবং সঠিকভাবে দিতে না পারতাম, তাহলে হয়তো মৃতের সংখ্যা আরো বেশি হতো।
এই দিক থেকে আমাদের আমি মনে সম্পদ করি যে সম্পদের 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 ক্ষতিও বাড়ার আশঙ্কা ছিল। যদিও এবার বলা হচ্ছে যে ঝড়টা দীর্ঘস্থায়ী হয়েছে অন্যান্য ঝড়ের মতো, কারণ এত সময় ধরে বাংলাদেশ অতিক্রম করছে এবং বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, সামনে আরও দুর্যোগের আশঙ্কা করছেন অনেকেই, পাহাড় ধস সহ। সেটা নিয়ে আসবো আপনার কাছে একটু। জাহিদ ফারুক এমপি, আপনি যদি একটু বলেন বাঁধের বিষয়ে, আসলে আপনি তথ্য দেবেন বলছিলেন উনি, সেই সারা দেশে আসলে কি পরিমাণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো মেরামতে আসলে আপনারা কি উদ্যোগ বা পদক্ষেপগুলো নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, তার পরিবারবর্গের প্রতি, যার 15ই আগস্ট কাল রাতে শাহাদাত বরণ করেছে। আসলে এই ঘূর্ণিঝড় রিমেলটা যখন থেকে এটা লঘুচাপটা সৃষ্টি হচ্ছিল 22শে মে, তখন থেকে কিন্তু আমরা মনিটরিং করা শুরু করি এবং আমরা আমাদের বিভিন্ন আমাদের দক্ষিণাঞ্চলে মানুষকে, আমাদের যে অফিসার আছে তাদেরকে আমরা প্রস্তুতি নিতে বলছি। তাছাড়াও আমরা আগামী মনসুনের জন্য কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু আমরা আগেভাগেই আমরা প্রস্তুতি নিই এবং আমরা প্রতিটা জায়গাতে আমরা জিও ব্যাগ আমরা রেখে দিয়েছি। এটা আমাদের একটা স্ট্যান্ডিং অর্ডার থাকে যে বর্ষার মৌসুমে আগে আমরা জিও ব্যাগ প্রেস করে রাখি, যদি কোথাও নদী ভাঙন আসে, সেখানে যদি নদী ভাঙন দেখা দেয়, তাহলে আমরা জিও ব্যাগ এবং জিও টেক্সটাইল দিয়ে, প্রথমে জিও ব্যাগ দিয়ে পরে টেক্সটাইল দিয়ে ওইটাকে আমরা মোড়াই দিই যাতে করে বাঁধটা ভেঙে না। আপনারা জানেন যে এই যে ঘূর্ণিঝড় রিমেলটা যখন 26 তারিখে রাতে যখন এখানে আঘাত হানে, তখন কিন্তু আমাদের এই পর্যন্ত যে আমার কাছে যে বিবরণ আছে, আমি গত রাতে সারা রাত্রেই আমি এটা মনিটরিং করছিলাম আমাদের নির্বাহী প্রকৌশলী এবং এলজির সঙ্গে কথা বলে। কিছু কিছু জায়গায় আমাদের নদী বাঁধ যেগুলো আছে, যেটা আমাদের স্থায়ী প্রতিরক্ষা বাঁধ যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের টিকে আছে। যেগুলো মাটির বাঁধ যেগুলো আছে, সেগুলো কিছু কিছু জায়গায় ডেন্ট হয়েছে এবং কিছু কিছু জায়গায় 4-5টি জায়গায় ভেঙে ব্রিজ হয়েছে এবং বাকিগুলা ওভারটপ হচ্ছে। নদী আমাদের, আপনারা জানেন যে আমাদের এই উপকূলীয় অঞ্চলে আমাদের 5861 কিলোমিটার আমাদের উপকূলীয় বাঁধ। এই উপকূলীয় বাঁধ এলাকাতে আমরা বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কঠিন নির্দেশনাতে আমরা এই বাঁধগুলো নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি, যেটা অতীতে কোনো সরকারের সময় হয় নাই। এবং এখানে আপনারা জানেন যে আমরা কিন্তু স্থানীয়রা, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয়রা তো বলছেন যে কোটি কোটি টাকা খরচের কথা তারা শোনেন, কিন্তু বাঁধগুলো টেকে না প্রতি বছরই। জি, ঠিক আছে, আপনি যেটা জনগণ যেটা বলে আমি সেটা উত্তর দিতে চাই। সেটা হলো যে টিকেরা একটা, যে আমরা যেখানে মাটির বাঁধ থাকে, যদি স্থায়িত্ব হয়, মানে ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ইজ ভেরি এক্সপেন্সিভ। আগে কোনো সরকার এগুলো করার কোনো চিন্তাও করেনি। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক আমাদের স্বাবলম্বিতা আসার কারণেই কিন্তু আমরা চিন্তা করছি এখানে আমরা ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ করার জন্য। আমাদের উপকূলীয় অঞ্চলে 3280 কোটি টাকা দিয়ে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রকল্প মাত্র সমাপ্ত হয়েছে। যে শুধু জায়গায় আমরা ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ করতে পেরেছি, সেগুলো কিন্তু স্থায়িত্ব আছে। কিন্তু যেগুলো মাটির বাঁধ যেগুলো আছে, সেগুলো কিন্তু পুরানো বাঁধ, সেগুলোকে আমরা মেরামত করছি এবং এই প্রকল্পগুলো আমাদের হাতে আছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমাদের সেখানে টোটাল আমার 73টা প্রকল্প, আমাদের যে ফোল্ডার গুলো আছে 73টা ফোল্ডারে কাজ চলমান আছে এবং এই মাটির বাঁধগুলোকে আমরা সবসময় আমরা এটা রিপেয়ার করে মেনটেন্স করে রাখি। আপনারা জানেন যে রিমেল, যে ঘূর্ণিঝড় রিমেল হয়েছে, এখানে পানিটা বর্ষা এবং এটা স্থায়িত্ব হওয়ার জন্য যে মাটির বাঁধ আছে, সেগুলো কিছু কিছু জায়গায় ডেন্ট হয়েছে এবং কিছু কিছু জায়গায় ওভারটপ করেছে। ওভারটপ করলে পরে আমরা ছিল এটা 2 থেকে 3 মিটার ছিল 60 দশকের সময়, এটা পরবর্তীকালে 80 না 90 শতকের সময় এটাকে আমরা 5 মিটারে নিয়ে এসেছি। এখন আমাদের নতুন আমরা যেটা করছি, এখন আমরা 7 মিটারে নিয়ে আসছি। যে শুধু জায়গায় আমরা 7 মিটার মানে 3-7-21 ফিট হাইট কিন্তু এটা বাঁধের। তো এগুলো কিন্তু জলোচ্ছ্বাস যদি এর চেয়ে বেশি হয়, এখানে জলোচ্ছ্বাসটা 11 থেকে 12 বা 11 থেকে মানে নদী থেকে হাইট ছিল 12 মিটার। তো 12 মিটার যদি হয় সেটা কিন্তু সেটা ওভারফ্লো হয়। জি জি জি, গ্রাম প্লাবিত হবে। এটা আমরা আমাদের সকলের জানা উচিত যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা অতীতে আমাদের আপনার কাছে এই ধরনের জলোচ্ছ্বাস দেখেছি এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে
ঘূর্ণিঝড় ব্যাপকতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে জি। এবং আমরা সেভাবেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করছি অনেক এবং আমরা আমরা জি, চেষ্টা আপনার কাছে আসবো আরেকবার জাহিদ ফারুক এমপি। আমি একটু মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই যে রিমালের প্রভাবে অনেক এলাকা, উপকূলীয় অনেক এলাকা এখন পানিবন্দী অবস্থায় আছে, মানুষ প্লাবিত হয়েছে, বাঁধ কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে কোথাও উপচে। সেটা যাই হোক, কিন্তু এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস আবহাওয়া অফিসের আছে তাতে সহসাই পানি চলে যাওয়ার খুব বেশি আশঙ্কা নেই। সেখানে দুর্গত মানুষের এক ধরনের সহায়তার প্রয়োজন আছে। সঙ্গে আরেকটি নতুন দুর্যোগ, বেশি বৃষ্টিপাত হলে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা আগে থেকেই আবহাওয়া অফিস করে রেখেছে। সেই জায়গায় আসলে প্রস্তুতি কি আছে বা কি করবেন আপনারা? আমরা কিন্তু যে কোনো দুর্যোগের আগেই উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ক্যাশ টাকা এবং চাল বরাদ্দ দিয়ে থাকি এবং শুকনা খাবার এগুলো দিয়ে থাকি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা সাইক্লোন শেল্টারে যেখানে মানুষ আশ্রয় নিয়েছে, আপনি জানেন যে প্রায় 8 লক্ষের উপরে লোক আশ্রয় নিয়েছে, সেখানে প্রায় 9,000-এর মতো আমাদের যে শেল্টারগুলো ছিল সেই শেল্টার ম্যানেজমেন্টে সুপেয় পানি এবং শুকনা খাবার দিয়ে তাদের প্রাথমিক এটা দিয়েছে। এখন যতদিন পানিবন্দী থাকে আমরা তাদের পাশে আছি। ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে 25 লক্ষ টাকা করে নতুন আজকে বরাদ্দ আমরা দিয়েছি। তারপরে হচ্ছে খাদ্যশস্য দিয়েছি প্রতিটা জেলায় 400 এবং বড় জেলায় এগুলো প্রায় 500 মেট্রিক টন করে খাদ্যশস্য মানে চাল আমরা শিশু খাদ্য হিসেবে দিয়েছি। না, প্রত্যেক অনেকে বলছেন যে এগুলো পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। উপকূলীয় আমাদের যে ভলান্টিয়ার্স আছে, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালে সিপিপি গঠন করেছিলেন 70 সালের বন্যা পরে। তিনি কিন্তু বাঁধ নির্মাণ ওই সময় স্বাধীনতার পরে যখন দেশের অর্থ নাই, দেশের অবকাঠামো, তিনি কিন্তু এই দুর্যোগের বিষয়ে সব কাজ করেছেন। তারই কন্যা, তিনি আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন আইনগত কাঠামো। আমাদের সুনির্দিষ্ট আইন জি। আছে দুর্যোগ মোকাবেলা করার, আমাদের স্ট্যান্ডিং অর্ডার আছে, সেই অনেক অনুযায়ী আমাদের একদম ওয়ার্ড লেভেলে কিন্তু আমাদের কমিটি আছে। অনেক, মানে তাদের দিয়ে আপনারা আশা করছেন যে এটি পৌঁছে দিতে পারবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ মিজানুর রহমান যুক্ত হওয়ার জন্য ৭১ সংযোগে, এবং জাহিদ ফারুক এমপি আপনি আছেন আমাদের সঙ্গে। আজকে আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে কথা বলছি। এখন পর্যন্ত 11 জন মারা গেছেন। উপকূলীয় এলাকায় অনেক এলাকা পানিবন্দী এবং সেখানে ঘরবাড়ি ধসে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। সেই অঞ্চলের সংখ্যাটাও কম নয়। বাঁধ ভেঙে গেছে, বাঁধ উপচে পানি ঢুকেছে। সেসব প্রভাবগুলো নিয়েই আমরা আজকে কথা বলছি। আমাদের সঙ্গে আজকে আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, এবং এই পর্যায়ে আমরা একটু যুক্ত করে নিচ্ছি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার ৭১ সংযোগে। এই পর্যায়ে আমিনুল ইসলাম, আপনার কাছে একটু জানি যে আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন ঘূর্ণিঝড় রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে জনপ্রিয় প্রতিনিধিরা যাতে থাকেন সেই নির্দেশনা দেয়া হয়েছে। আপনি আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেতাকর্মীদের প্রতি আছে কিনা বা দিয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে নতুন কিছু নয়। আওয়ামী লীগ সবসময়ই ঝড় ঝঞ্ঝা দুর্যোগ দুর্বিপাক মানুষের সাথে ছিল, এবারে তার ব্যতয় ঘটেনি। যখনই আপনার এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয় এবং সেটা যখন উৎপত্তি শুরু হয়, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আমরা জানতে শুরু করলাম, তখনই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ উপকমিটির সদস্যবৃন্দ আমরা কয়েকদিন আগে বারবার বসছিলাম এবং গত রাত থেকে মূলত বলা যায় যে আমরা আমাদের দলীয় নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে আমাদের দলীয় যারা নেতাকর্মী তাদের কাছে আমরা এই খবর পৌঁছিয়ে দিয়েছিলাম যে তারা যেন ব্যাপকভাবে মাইকিং করে মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে এবং একই সাথে তাদেরকে সহায়তা করে এবং তারপর যদি ক্ষয়ক্ষতি হয় সেটি নিরূপণ করার পাশাপাশি আমাদেরকে যেন অবহিত করে। আমরা তারই ধারাবাহিকতা আজকে সকাল 10টা থেকে আমরা দলীয় অফিসে, আমরা এখন অফিসে আছি, এখানে আমার দলের সাধারণ সম্পাদক কাজ করছেন, আমার টিমের সদস্যরা কাজ করছেন এবং আমরা সারাদিন আমাদের বিভিন্ন, বিশেষ করে যে 5টি জেলায় যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অত্যন্ত প্রকটভাবে পড়েছে
সেখানে আমরা যোগাযোগ রাখছি এবং যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির পরিপূর্ণ চিত্র এখন আমাদের কাছে আসেনি, যেহেতু নতুন করে আজকে সন্ধ্যার পরে অনেকগুলো জায়গায় পানি ঢুকেছে, আপনারা দেখেছেন এবং মিডিয়ার মাধ্যমে আমরাও জানতে পেরেছি। তো সেখানে এগুলো হয়তো পানি নামার পর আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা সংক্ষেপে এটুকু বলতে চাই যে আমরা দলীয় ভাবেও সার্বক্ষণিক আমরা এটাকে মনিটর করছি এবং যখনই পানি কমবে তখনই আমরা আমাদের টিম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দুর্গত এলাকায় পৌঁছে যাব, মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। সেখানে আমরা দেখেছি যে এখানে ত্রাণ পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ। এই সমস্ত উপকূলীয় এলাকাগুলো খুব দুর্গম হয় এবং যোগাযোগ ব্যবস্থাটাও এখন এই পর্যায়ে একেবারে বলা যায় ভেঙেই পড়েছে। সেখান থেকে তথ্য পাওয়াটাও খুব কঠিন, কারণ মোবাইল নেটওয়ার্ক অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জায়গা থেকে আসলে মানে আপনাদের কাছে কি খবর আছে আর আপনারা কি করছেন? এর আগে আমরা প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি যে ত্রাণ পৌঁছানোটাই আসলে চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে, সেখানে দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি দলের নেতাকর্মীদের অনেক জায়গায়। আমরা আজকে আসলে দুপুর পর্যন্ত বলা যেতে পারে যে আমরা, যে আপনি যেটা বললেন মোবাইল নেটওয়ার্কের কারণে যেহেতু ইলেকট্রিসিটি নাই, আমরা অনেক জায়গায় আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি। মোটামুটি দুপুরের পর থেকে আমরা যোগাযোগ করতে পারছি। আর আমাদের একটা অবশ্যই ত্রাণ পৌঁছানো কঠিন বিষয়, বাট আমাদের যেহেতু সারা দেশব্যাপী দলের একটা শক্ত সাংগঠনিক বলয় আছে, সে বলয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি। যখনই পানিটা কমে যাবে তখনই কিন্তু আমরা কষ্ট হলেও আমরা আশা করতেছি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা, এবং এই জন্য আমরা সার্বক্ষণিক আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছি। তিনিও আপনারা জানেন যে আজকে সকালবেলা আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই মেসেজটি পৌঁছে দিয়েছেন যে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং বুঝতে পারছেন যে তিনি বিষয়টা কতটুকু সিরিয়াসলি নিয়েছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ফারুক ভাই আছেন, ফারুক ভাই ভালো করে জানেন যে উনি কিভাবে প্রত্যেকটা জিনিস মনিটর করেন এবং কালকে সারা রাত উনি সেভাবেই কাজ করেছেন। উনি একই সাথে প্রশাসনের পাশাপাশি দলকেও নির্দেশ দিয়েছেন। আমরা আশা করতেছি যে আপনার কাছে একটু পরিস্থিতির উন্নতি হলেই আমরা আমাদের সীমিত সামর্থ্য পৌঁছতে পারবেন। জি, আপনার কাছে আরেকবার আসবো আমিনুল ইসলাম। আমি জাহিদ ফারুক এমপি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তথ্য পাচ্ছি যে উপকূলীয় অনেক এলাকায় জোয়ারের পানির কারণে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, জলাধারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখান থেকে মানুষ মিঠা পানির জলাধারগুলো, সেই জায়গায় আসলে আপনাদের পরিকল্পনা কি বা আপনারা কি তথ্যই বা পেয়েছেন এখন পর্যন্ত? আসলে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি উন্নয়ন বোর্ড আমরা উপকূলীয় অঞ্চলে এবং আমরা নদী ভাঙ্গন এলাকাতে আমরা তাদেরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কিছু কিছু জায়গায় আমাদের দক্ষিণাঞ্চলে এবং খুলনা এলাকাতে আমাদের কিছু পানির আধার, আমাদের কিছু পুকুরকে আমরা সুপেয় পানি দেওয়ার জন্য আমরা ইয়ারমার্ক করেছিলাম জেলা প্রশাসনের মাধ্যমে। এগুলো আজকে এই বন্যা ও ওভারটপ হয়ে প্লাবিত হওয়ার জন্য এই সমস্ত জায়গা সব ভরাট হয়ে গেছে। এটা জেলা প্রশাসনের সঙ্গে আমার জেলা প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের যেটা আমিন ভাই বলেছে, নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে সুপেয় পানি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই মুহূর্তে যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত, সেটা হলো যে আমাদের এই পানিটা তাড়াতাড়ি নেমে না গেলে পরে এই বাঁধের ক্ষতিটা আরো বেশি হবে। আমরা সব জায়গাতে আমাদের লোক আছে, আমরা জিও ব্যাগ নিয়ে সব জায়গায় লোকজন প্রস্তুত আছে। কিছু কিছু জায়গায় আমরা লোকজনও পাচ্ছি না, যারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে তাদেরকে আনার ব্যবস্থা করে তাদের সাহায্য নিয়ে আমরা বাঁধগুলোকে আমরা মেরামত করার চেষ্টা করছি। আসলে যে সমস্ত জায়গায় স্থায়ী প্রতিরক্ষা, এটা আপনাকে বুঝতে হবে, যেখানে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ আছে সেখানে কিন্তু কোথাও কিন্তু এই ধরনের ধস নামেনি। কিন্তু যে সমস্ত জায়গায় মাটির বাঁধ আছে, আপনারা জানেন আমাদের দেশের মাটি কিছুক্ষণ পানি স্থায়িত্ব হলে পরে মাটিগুলো আস্তে আস্তে খসে খসে পড়ে যায় এবং সেখান থেকে ড্রেন সৃষ্টি হয়। এটা ছাড়াও আরেকটা জিনিস আমি সকল আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমাদের এই নদীর পাড়ে যে গ্রামবাসী থাকে, এখানে বাঁধের উপরে তারা জনগণ এখানে ঘর বাড়ি নিয়ে তারা বসবাস করে, রান্না করে। রান্না করলে পরে সেখানে ইঁদুরের বাসা হয়। এগুলো উপর থেকে কিন্তু দেখা যাবে যে বাঁধটা সুন্দর আছে,
কিন্তু ভিতরে কিন্তু ইঁদুরে বাসা হওয়ার জন্য সেখানে ডেন্ট হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু পানিটা প্রথম যে ডেন্টটা হয় সেই ইঁদুরের ঘর থেকে কিন্তু পানিগুলো ডেন্ট করে এবং তারপরে ওটা ভেঙে যায়। তারপরেও কিন্তু আমরা না, কিন্তু এটা একটা অভিযোগ এবং এটার নিশ্চয়ই এটা সায়েন্টিফিক্যালি এটা কারেক্ট, ঠিক আছে, হতে পারে। কিন্তু আরেকটি অভিযোগও আছে যে বাঁধগুলো করা হচ্ছে সেটা একেবারে বাঁধের কোল ঘেঁষে সেখান থেকে মাটি নিয়ে বাঁধটা করা হচ্ছে, যে কারণে বাঁধের স্থায়িত্বটা কমে। আচ্ছা, আমি আপনাকে বলি এটার ব্যাপারে। এটা আসলে এটা অনেকে অনেকভাবে বলে। আমরা বাঁধ কিন্তু সবসময় চাই নদীর কিনারা থেকে দূরে সরিয়ে করতে চাই এবং আমরা অনেক জায়গায় দেখেছি আমরা ডাইগুলো যখন পিছনে সরিয়ে করি বা মনে করেন 300 ফিট 400 ফিট 500 ফিট দূরে করি, লোকজন কিন্তু আমাদের যে বাঁধ আছে বাঁধের সামনে বাঁধ এবং নদীর মধ্যে যে মধ্যবর্তী স্থানটা সেখানে এসে তারা ঘর বাড়ি তৈরি করে এবং বর্ষার সময় দেখবে ঘূর্ণিঝড়ের সময় যখন বন্যা হয় তখন এই সমস্ত ঘর বাড়ি প্লাবিত হয়, তখন কিন্তু আপনারাই কিন্তু ছবিতে দেখায় দেন যে এগুলো ঘর বাড়ি প্লাবিত হয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে আমরা একটু নদীর কিনারা থেকে একটু দূরে এনে আমরা একটা সেফ ডিস্টেন্স করে আমরা বাঁধটা নির্মাণ করি। আমরা সেফ ডিস্টেন্স যখন বাঁধ নির্মাণ করি, এই যে গ্যাপটা থাকে খালি জায়গাটায়, এখানে লোকজন এসে ঘর বাড়ি করে। তখন হয় কি, যখন বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয় এরা তখন এফেক্টেড হয়। হ্যাঁ, এরা অরক্ষিত থেকে যায় একেবারেই, অনেক থেকে যায়। তখন আমাদের আর কিছুই করা থাকে, ওদিকে বললেও পরে তো যাবে না। এটা ছাড়াও কিন্তু আমরা চেষ্টা করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যারা আমাদের অনেকে আছে জমি অধিগ্রহণ নিয়ে বিশাল একটা সমস্যা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী যাতে করে জমি অধিগ্রহণে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা জমির দাম তিন গুণ বাড়িয়ে দিয়েছে যাতে করে তারা জমি দেবে, মানে সহজে যাতে জমি পান এবং প্রকাশ না করে, জমির মালিকও যেন ক্ষতিগ্রস্ত না হন। আজকে আমরা কথা বলছি ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, আছেন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। এই মুহূর্তে যুক্ত করে নিচ্ছি ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, ওনাকে। ডক্টর মল্লিক, আপনার কাছে একটু জানি যে আমরা বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় নানান যে বিপদ সংকেতগুলো দেই, 9 নাম্বার, 10 নাম্বার, 1 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, এই সংকেতগুলো মানুষ বুঝতে পারে না বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এটা একেবারেই সেকেলে এবং এগুলো যে মার্চেন্ট জাহাজগুলোর জন্য করা ছিল, এখন আমরা এটা সাধারণ মানুষের জন্য এগুলো করছি। পৃথিবীর কোথাও এই সংকেত ব্যবস্থাগুলো নেই। একটু যদি জানতে চাই আপনার মতামতটা একটু। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে সিগন্যাল সিস্টেম সেটা হলো বিপদ সংকেত হলো 5, 6, 7, শক্তি মাত্রা একই কিন্তু নাম্বার ভিন্ন আর কি। কারণ কোন ঘূর্ণিঝড় বিপদ সংকেতের ক্ষেত্রে এটা কাদের জন্য? এটা কি মানে বন্দরগুলোতে চলাচলকারী জাহাজগুলোর জন্য নাকি সাধারণ মানুষের? আমি স্থলের মানুষ, আমার জন্যও একই সংকেত, মানে কি আসলে এটা? না, আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, আমরা যখন সাইক্লোন উপকূল অতিক্রম করে তখন আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরতে হয় সবসময়। এটা কিন্তু কোনো দোষের কিছু নয়, কারণ আমরা সমুদ্র বন্দর আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, পোর্ট এরিয়াগুলো। সেই কারণে অনেক আগ থেকেই, একদম ব্রিটিশ আমল থেকেই কিন্তু এই পোর্ট কেন্দ্রিক রেফারেন্স ধরে তারপর সাইক্লোনের উপকূল অতিক্রমের কথা বলা হয়েছে। কারণ তাছাড়া দেখেন, যখন একটি সাইক্লোন উপকূল অতিক্রম করে আমরা শুধু সমুদ্র বন্দরের জন্য সিগন্যাল দেই না, আমরা তার অদূরবর্তী চর এবং উপকূলীয় সকল জেলার নাম উল্লেখ করব কিন্তু আমরা সিগন্যাল দিয়ে থাকি। সুতরাং এখন রেফারেন্স পয়েন্ট কিন্তু সমুদ্র বন্দরই নয়, তবে যেহেতু সমুদ্র বন্দর মানুষের কাছে অনেক দিন ধরে এই সিগন্যাল সিস্টেম চালু আছে এবং মানুষের গ্রহণযোগ্যতা বেশি, একে রেফারেন্স পয়েন্ট ধরে আমরা কিন্তু এই সিগন্যাল সিস্টেমটা এখনো বলবৎ রয়েছে। যেমন বিশেষজ্ঞরা বলেন যে এটা পৃথিবীর কোথাও এরকম হয় না, মানে এটা কি ঠিক না? এটা কি আমরা নিজেরা এটা এস্টাবলিশ করেছি? না, দেখুন, আমরা সবসময় বিশেষজ্ঞ বলেন বা আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিগন্যাল সিস্টেম বলেন, যাই বলি না এখন, আমরা কিন্তু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে আসছি। কারণ আপনি যদি প্রত্যেকটা স্পেশাল বুলেটিন এবং বাংলাদেশ আবহাওয়া কর্তৃক জারিকৃত সিগন্যাল সিস্টেমকে যদি আপনি দেখেন, তার ভিতরে কোনো ব্যত্যয় আছে বলে আমরা মনে করি না। কারণ শুধু সমুদ্র বন্দরই নয়,
বরং সকল জেলা উপজেলা এবং তার অদূরবর্তী চর সমূহের নাম উল্লেখ করব, কিন্তু আমরা কোন এলাকায় কত নম্বর সিগন্যাল বলবৎ আছে তা আমরা উল্লেখ করি। সুতরাং এটা আমাদের স্ট্যান্ডিং অর্ডার আছে, একদম আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে স্ট্যান্ডিং অর্ডার, সেখানে সিগন্যাল সিস্টেমের ব্যাপক বর্ণনা দেওয়া আছে। সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে বলে আমরা মনে করি না, এবং সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা, ল ফোর্সেস এজেন্সি, সিপিপি সকলে এবং অন্যান্য যত ফোর্সেস আচ্ছা। আছে কেন, সবাই আমরা একযোগে যুগবদ্ধভাবে এই সিগন্যাল সিস্টেমকে মেনেই কাজ করে যাচ্ছি। আচ্ছা, বোঝা গেল। ডক্টর মল্লিক, আরেকটি বিষয় আমার একটু জানার, যে এই সময়টা মানে রিমাল যখন আঘাত হানলো, এই সময়টা আমরা প্রায় প্রতি বছরই দেখি যে বড় বড় ঝড় যতগুলো বাংলাদেশে এসেছে কাছাকাছি সময়েই। তো সামনে কি আর কোনো ঝড়ের পূর্বাভাস আছে, মানে এরকম রিমালের মতো বড় আকারের? দেখুন, আমাদের এপ্রিল এবং মে মাস হলো ঘূর্ণিঝড় পূর্বাভাস। আমাদের ক্লাইমেটোলজি হলো এই সব মাসে ঘূর্ণিঝড় তৈরি হয় বাংলাদেশে, কারণ এই সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 26°C উপরে থাকে। এই রিমাল তৈরির পূর্বেও কিন্তু আমাদের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 30 থেকে 32°C এর মধ্যে ওঠানামা করেছে, এবং পরবর্তীতে আমরা বলি পোস্ট মনসুন, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর আমাদের দেশে সাইক্লোন প্রভাব মাস। যত সাইক্লোন বাংলাদেশে তৈরি হয়েছে, সবচেয়ে বেশি তৈরি হয়েছে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে। তবে সবচেয়ে নভেম্বর মাস খুবই সাইক্লোন প্রভাব এই মাসগুলোর মধ্যে অন্যতম। তবে মনসুন পিরিয়ড জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরেও আমাদের দেশে মনসুনের সময় ঘূর্ণিঝড়ের রেকর্ড রয়েছে, যেমন 2016 সালে কোমেন তৈরি হয়েছিল। অনেক ধন্যবাদ। ঘূর্ণিঝড় তৈরি হয়, তার শক্তিমাত্রা অনেকটাই কম থাকে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক যুক্ত হবার জন্য একাত্তর সংযোগে। জাহিদ ফারুক এমপি, আপনার কাছে একটু জানি যে মানে আমরা এই দুর্যোগের একেবারে শেষ যে ইয়েটা বলা হচ্ছে, এবারে রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সেই বৃষ্টিপাত বিশেষ করে যে পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস সঙ্গে উপকূলীয় এলাকায় যে পানিবন্দী হয়ে যাওয়া মানুষের, সেটা বৃষ্টিপাতের কারণে আরও বেশি এফেক্টেড হওয়ার আশঙ্কা আছে। সেই জায়গা থেকে শেষ কথা শুনতে চাই আপনার। ধন্যবাদ। আসলে একটু আগে ডক্টর মল্লিক যেটা বলছিলেন, আমি একটু এটা বলতে চাই। আসলে এই মে মাসেই কিন্তু আপনি দেখেন যে আইলা কিন্তু মে মাসে হয়েছিল, আপনি কিন্তু শনি হয়েছিল কিন্তু মে মাসে, আপনার আমফান হয়েছিল কিন্তু মে মাসে, নভেম্বরে হয়েছিল কিন্তু আপনার বুলবুল। তো আমরা এই মে মাসে আমরা রিমেলকে দেখলাম। আমরা হয়তো আমাদেরকে মানসিকভাবে এবং আমাদের সব প্রস্তুতি নিয়ে থাকতে হবে নভেম্বরের দিকে, যে নভেম্বর মাসের দিকে যাওয়ার পর ঘূর্ণিঝড় হয়, উৎপত্তি হয়, তখন সেটাতে মোকাবিলা করতে হবে। আমরা আসলে এই যে জলাবদ্ধতা হয়ে আছে, আমাদের প্রকৌশলীরা প্রত্যেকে তারা যার যার স্থানে আছে। অলরেডি আমরা জিও ব্যাগ দিয়ে যে সমস্ত জায়গায় ব্রিজ হয়েছে, যে সমস্ত জায়গায় ডেন্ট হয়েছে মাটির বাঁধগুলো, সেগুলো আমরা জিও ব্যাগ দিয়ে সেগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি, এবং ওইটাকে আমরা জিও টেক্সটাইল দিয়ে মোড়াই দিচ্ছি, যাতে করে বর্ষার পানি আসলেও যাতে করে মাটিগুলোকে খসে খসে না পড়ে না যায়। অনেক ধন্যবাদ। এই জিও ব্যাগ মানে ভর্তি করে ফেলার লোক পাওয়া যাচ্ছে না বলে আমার সহকর্মী একটু আগে বলছিলেন। সেই জায়গায় যদি একটু আমিনুল ইসলাম 30 সেকেন্ডসে যদি যুক্ত করেন। আমরা অনেক সময় দেখেছি এই সমস্ত কাজে আসলে সবচেয়ে বড় সামাজিক সংগঠন, রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে শেষ মুহূর্তে। না, যদি আমি যেটা মনে করবো, যদি জিও ব্যাগ ফেলার মতো লোক পাওয়া না যায়, সেক্ষেত্রে যদি প্রশাসন থেকে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের দলের তৃণমূল যেভাবে আত্মত্যাগী এবং মানুষের পাশে দাঁড়ায়, যেটা আমরা গত কোভিডে দেখেছি, যখন মানুষ সন্তানের লাশ ফেলতে যায়নি, সন্তান মাকে দেখতে যায়নি, তখন আমাদের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছিল মানুষকে বাঁচানোর জন্য। আর এই দুর্যোগও আমি ফারুক ভাইকে এটা বলতে চাই, উনি যেহেতু মন্ত্রণালয়ে আছেন, যদি প্রশাসনের এরকম কোনো হেল্প লাগে আউট অফ দ্য ওয়ে, তাহলে আমাদের দলকে যদি অভিহিত করা হয়, আমরা অবশ্যই আমাদের স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে মানুষের পাশে দাঁড়াবো। এইটাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা রাজনীতি, বঙ্গবন্ধু রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি। জি, অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম এবং জাহিদ ফারুক এমপি যুক্ত হবার জন্য আজকে একাত্তর সংযোগে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। আগামীকাল একই সময়ে দেখার আমন্ত্রণ রইল একাত্তর সংযোগে, সঙ্গেই থাকবেন।